এটা নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো উৎসবের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে। কথা বলবো মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক, আলোত হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই, সংযমের মাস চলছে, রমজানের মাস, এই সময়টাতে তো প্রায় সব অফিসে আসলে ডিউটির শিডিউলটা একটু কমিয়ে দেওয়া হয়, ডিউটি টাইমটা কমিয়ে দেওয়া হয়। একই লোকও বলে, আসলে আপনারা কিভাবে এটি মেনটেন করছেন, কোনো অসুবিধা ফেস করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই আলোচনাটা এরকম যে সবাই কমাই দিতে পারে, আমাদের কিন্তু কমের কোনো সুযোগ নাই। সেই জায়গায় আমাদের একই অবস্থা, ধরেন 24/7 আমাদের হাসপাতাল, তাহলে এখানে কমানোর কোনো সুযোগ নাই। সেই জায়গায় হয়তো রোজা রমজানের দিন রুগীপত্র কম থাকে, এটা সুযোগ। ধরেন যে এখানে 2 জন ডাক্তার লাগবে, সেখানে 1 জন ডাক্তারই হয়ে যায়, সেবা কিন্তু পূর্ণদবই আছে, এইখানে কোনো সমস্যা নেই। সেই জায়গায় আমরা কাজ করতেছি। আমার মনে হয় যে রুগী কম থাকা, যেহেতু রমজানের মাস, এটা ইবাদতের মাস, সবাই তো ইবাদতে মশগুল থাকে, আবার মার্কেটমুখী থাকে, চিকিৎসাকে গুরুত্ব কম দেওয়া হয়, যার কারণে আমরাও একটু এইভাবে আমরা চালাই নিতে পারি। গুরুতর রোগী ছাড়া সম্ভবত রোগী একটু কম আসতে চায়। সংযমের মাসের পরে ঈদ উল ফিতর আসে, ঈদ উল ফিতর প্রসঙ্গে একটু, ঈদ উল ফিতরের সময় সকলেই একটু ছুটিতে যেতে চায়। এই ছুটিতে যাওয়ার তাড়না থেকে আসলে উৎসবের সময়টাতে দেখা যায় যে হাসপাতালে রোগী থাকে কিন্তু চিকিৎসক থাকে না। এই সমস্যাটা আপনারা কতটুকু ফেস করেন, বা আপনাদের সার্বিক ব্যবস্থাপনাটা এই বিষয়ে জানতে চাই। বেসরকারি পর্যায়ে আমরা অতটা ফিল করি না, তবে একটু টাইট অবস্থা তো থাকে। এই যে একটি কথা বললাম যে ঈদের সময় রোগীপত্রও কম থাকে, আমাদের সেটআপও কম থাকে। যেখানে ডাক্তার 2 জন লাগবে, সেখানে 1 জন চালানো হয়। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে তো একটু সমস্যা হয়। ধরেন এমন গুরুতর একটা রুগী আসলো, অ্যাক্সিডেন্টাল রুগী, এখনই অপারেশন করার দরকার, সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়। তবু আমরা তৎপর থাকি, এবং এটা নিয়ে বাংলাদেশের সকল জায়গায়, সকল প্রতিষ্ঠান নিয়ে এই সমস্যা আছে, সমালোচনা আছে যে ঈদের সময় অনেক সময় সবাই ঈদ আনন্দে মুখর থাকে, ঈদ আনন্দ করতে চায় পরিবারের সাথে। আমরা হেলথ কেয়ার, আপনি ধরেন স্পর্শকাতর কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন পুলিশের ডিপার্টমেন্ট আছে, স্বাস্থ্যসেবা আছে, আরও আইনগত সংস্থাগুলো আছে, যেগুলা না থাকলে চলবে না, 24/7 থাকতে হবে। এই জায়গায় তো কিছু ব্যত্যয় হয়, তবে ইচ্ছা থাকা লাগবে যে আপনি কতটুকু দিবেন, কতটুকু দেওয়া উচিত, তাহলে কি সেটআপটা রাখবেন, ওই সেটআপটুকু থাকলে আমার মনে হয় সমস্যা হয় না। শিশু এবং বৃদ্ধদের জন্য, বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য আসলে আপনাদের ব্যবস্থাপনাটা কি থাকে এই উৎসবের সময়টাতে? আপনি যদি আমার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের কথা বলেন, আমরা শিশু এবং মায়েদের জন্য আলাদা হসপিটাল করেছি, ওটার নাম হলো আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। এখানে আমাদের যে ব্যবস্থাটা আছে 24/7 গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ আছে 24/7। এখানে আমরা সার্ভিস দিচ্ছি, দিন দিন ভালো করতেছি, প্রতিদিন ভালো করতেছি। এখানে মানুষ ভালো সেবা পাচ্ছে, এবং পাশাপাশি যে যারা নিম্ন আয়ের মানুষ তারাও সেবা পাচ্ছে। যেমন মনে করেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট হলো মিনিমাম 700 টাকা, ম্যাক্সিমাম 1500 টাকা। এইখানে আমরা কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান বা মসজিদ, মাদ্রাসা, এতিমখানার সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। এই সমস্ত বাচ্চারা আসলে 50 টাকায় ডাক্তার দেখাইতে পারে, এমবিবিএস ডাক্তার, মানে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার। আর 200 টাকা যাদের ভিজিট 700-800 টাকা, ওটা 200 টাকায় দেখাইতে পারে। যাদের ভিজিট 1000-1200 টাকা, ওটা 300 টাকায় দেখাইতে পারে। এই পরিষেবাও কি এদের মধ্যে চালু থাকে? এটা হ্যাঁ, সবসময় যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, একই ডাক্তার 700 টাকায় 800 টাকায়ও দেখবে, একই ডাক্তার 200 টাকায় দেখবে। এটা হলো আমাদের ব্যবস্থাপনার ব্যাপার। যাদের সাথে আমাদের এমইউ সাইন করা আছে, তাদেরকে আমরা 200 টাকা 300 টাকায় দেখাবো, এবং এই সমস্ত নিম্ন আয়ের মানুষগুলা অর্ধেক পয়সায় পরীক্ষা নিরীক্ষা পাবে, অর্ধেক। আর আপনি গেলে 100% লাগবে। আচ্ছা, নানান কারণে এখন আসলে প্রসূতি যে রোগীরা, তাদের একটা অভিযোগ থাকে যে নানান কারণে আসলে সিজারের মাত্রাটা এখন আগের তুলনায় বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে একটু জানতে চাই যে আলোক হাসপাতাল আসলে বলে যে তারা নর্মাল ডেলিভারির জন্যই সর্বদা চেষ্টা করে, এবং তারা চেষ্টা করে না, তারা সফলও। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। এখানে আপনি দেখেন চিকিৎসা বিজ্ঞানটা কিন্তু আমাদের দেশে সমালোচনা আছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে, যে প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপারে সমালোচনা আছে, এই জন্য বিদেশে যায় মানুষ। আমি দেখেছি পৃথিবীর অনেক উন্নত দেশগুলা সিজারকে একেবারে অ্যাভয়েড করতে চায়, ওইসব দেশে কিন্তু নর্মাল ডেলিভারিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি ওই চিন্তার থেকে, ওই দেখার থেকে আমি একটা এনবিডি হাসপাতাল করেছি।
এখানে 24/7 একটা বিশেষজ্ঞ ডাক্তারদের টিম থাকে, সাথে মিডওয়াইফি থাকে। এখানে আমরা 24/7 মানে এনবিডির ব্যবস্থা করছি। যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে না তাদের ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করছি। এখানে অ্যানাস্থেটিক থাকছে তাদেরকে ব্যথা লাঘব করার জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে। নর্মাল ডেলিভারি এবং ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি অত্যন্ত সাকসেসফুলি আমরা আগাচ্ছি। অর্থাৎ আমি মনে করি যে এটা আস্তে আস্তে এটা সিজারকে আমরা বেশি প্রাধান্য দেব না, নর্মাল ডেলিভারিকেই প্রাধান্য দেব। এক্ষেত্রে একটু জানতে চাই যে সেক্ষেত্রে অন্যান্য হাসপাতালগুলোর সাথে আপনারা আসলে কিভাবে পারছেন, অন্যান্য হাসপাতালগুলো কেন সিজারের পথে হাঁটছে? এটা আসলে মাইন্ডসেট এবং সেটআপের ব্যাপার। আপনি ধরেন আমাদের হাসপাতালে এটা একটা ডিপার্টমেন্ট করতে হবে যে সমস্ত মায়েদের প্রসব বেদনা উঠবে তাদেরকে আইসোলেটেড করে একটা নিবিড় অবজারভেশনে রাখতে হবে। এখানে বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, অ্যানাস্থেটিক থাকবে, এখানে নিউনেটোলজিস্ট থাকবে, মিডওয়াইফি থাকবে, অন্যান্য নার্স বা আদার্সরা থাকবে। থাকার পরে এদের যে অবজারভেশনগুলো করে নর্মাল ডেলিভারি, এখানে আমরা মনে হয় যে 80-90% সাকসেস হব যে নর্মাল ডেলিভারি করতে। এই জায়গায় হয়তো অনেক হাসপাতালে এই ব্যবস্থা ছিল না, কিন্তু আমার হাসপাতালেই ছিল না। ধরেন আমরা তো প্রায় গত মে মাস থেকে শুরু করেছি, তা আমি দিন দিন ভালো করছি, আমার হাসপাতাল নর্মাল ডেলিভারিতে ভালো করছে। এবার একটু জানতে চাই যে প্রান্তিক অঞ্চল থেকে যারা ঢাকায় ডাক্তার দেখাতে আসেন, বেশিরভাগই কিন্তু মফস্বল থেকে ঢাকা ডাক্তার দেখানোর জন্য আসতে চান, সেই ক্ষেত্রে তারা সরকারের দিকে বেশি ঝোঁকেন। সরকারি ডাক্তারদের ক্ষেত্রে আসলে দেখা যায় যে এই যে ছুটি ছাটার বিষয়গুলো সরকারিতে হয়, আপনি বলছেন যে বেসরকারির ক্ষেত্রে আপনারা অ্যালাউ করেন না বা আপনারা সেভাবেই আসলে জিনিসটা মেনটেন করেন। সরকারির ক্ষেত্রে তো এটা হয় না, তো সেই ক্ষেত্রে আসলে সরকারিতে যে ভোগান্তিটা, তারপরেও মানুষ সরকারিমুখী, কারণ আসলে বেসরকারি মানেই মানুষ মনে করে অনেক টাকা। আপনারা হয়তো গরিবদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা রেখেছেন, কিন্তু প্রান্তিক পর্যায়ে পর্যন্ত কি এই বিষয়টি পৌঁছাচ্ছে যে আপনারা আসলে এরকম একটা ব্যবস্থা রেখেছেন? এ ব্যাপারে কি কোনো ক্যাম্পেইন হয় কিনা? ইতিমধ্যে বর্তমান সরকার চিন্তা ভাবনা করতেছে স্বাস্থ্য সংস্কার নিয়ে। এটা তো জানেনই, সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট নিয়েই চিন্তা ভাবনা করছে কোথায় কোথায় সংস্কার করা যায়, স্বাস্থ্যসেবার এর বাইরে না। ইতিমধ্যে যে বিশেষজ্ঞ টিমগুলো যে প্রান্তিক লেভেলের মানুষের সাথে মিশছে এবং এই মহানগরীর মধ্যে যে সাধারণ মানুষের মতামত নিচ্ছে, সেখানে অনেকগুলো অবজারভেশন বেরিয়ে আসতেছে। সরকার দেখা গেছে যে সরকারের এই ডাক্তার থেকে শুরু করে সকল পর্যায়ের এমপ্লয়ি কম আছে, সেগুলো নিয়োগদান করতে হবে। আর কিছু কিছু পরিবর্তনের কথা আসতেছে যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ক্লিনিক থাকবে। সেখানে ওই ওয়ার্ডের যে আপনার যে মহানগরীর যে ওয়ার্ড, সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে প্রতিটা ওয়ার্ডে যদি একটা করে ক্লিনিক থাকে, তাহলে কিন্তু এই রুগীগুলা এখানে অর্ধেক অংশ কমে যাবে। সেরকম গ্রামীণ লেভেলেও যদি ওই যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার এখানে যদি অ্যাক্টিভ করা হয়, ডাক্তার যদি অ্যাভেলেবল করা হয় এবং সাথে যদি কিছু পরীক্ষা নিরীক্ষা ওষুধের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু অনেক রুগী কমে যাবে। অর্থাৎ এইকে আপনি কীভাবে আপনি গাইডলাইন তৈরি করবেন, এগুলো নিয়ে আলোচনা চলছে। আমার বিশ্বাস যে সরকার একটা পর্যায়ে এটার সংশোধনী নিয়ে আসবেন। সংশোধনীর মধ্যে লোকবল লাগবে, কিছু বাজেট লাগবে। আমাদের দেশে যে ধরেন আমি যতটুকু জানি 40,000 কোটি টাকা বাজেট আছে, এই বাজেট 18 কোটি মানুষের জন্য যথেষ্ট নয়। এই বাজেটগুলো বাড়াতে হবে। আপনি জানেন তো যে আপনাদের একটা জরিপ আছে যে 69% খরচ মানুষ ব্যক্তিগত পকেট থেকে করে। এগুলা বিশেষজ্ঞ টিম করছে, যেহেতু আমার মনে হয় যে এগুলা সংশোধন হয়ে আসবে। এই সংস্কার নিয়ে আরো কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম উৎসবের স্বাস্থ্য সেবা পরিস্থিতি নিয়ে, কথা বলছিলাম মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক, আলোথ হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।
বিরতির আগে আপনি সংস্কার নিয়ে কথা বলছিলেন, সেই বিষয়গুলো নিয়ে একটু জানবো। তার আগে একটু জানতে চাই যে বলছিলাম যে আপনারা যে রিপোর্টের কাজ করেন, আপনারা যে টেস্টগুলো করেন, সেই টেস্টের লোকবল কি আসলে ঈদের সময় একদম ঠিকঠাক মতন থাকে কিনা, বা আসলে ওই সময় চাপটা কীরকম থাকে? আপনাকে একটা বুঝতে হবে যে আমি একটা কথা বলি, যে আমি প্রথমেই বলছি যে আমি দিব কিনা আর দিতে চাইলে কি মাত্রায় দিতে হবে। সাপোজ মনে করেন চিকিৎসা, আপনি যেমন আজকে এখানে আমরা 4-5 জন লোক আছি, 4-5টা প্যাকেট লাগবে লাঞ্চ করতে বা ইফতার করতে, সেটা কিন্তু একটা বাজেট করা যাবে। চিকিৎসায় কোনো বাজেট করা যায় না। এখন ঈদের দিন কি পরিমাণ রুগী আসবে, আমরা সাধারণত চিন্তা করি যে নর্মালি যদি ধরেন নর্মালি রোজার দিনে যদি 50টা রুগী ইমার্জেন্সিতে আসে, 50 জন, তা আমরা চিন্তা করি যে 50 থেকে 70 জন 80 জন আসতে পারে, সেই বাজেটটা আমরা রাখি। তাহলে কয়জন ডাক্তার আমার লাগবে? তাই 24/7-এ আমার এভারেজে দেখা যায় যে একজন ডাক্তার ইমার্জেন্সিতে হলে চলবে, এমনি কিন্তু 2 জন থাকে, 2 জনের জায়গায় আমরা 1 জন রাখি। আবার কোনো কোনো সময় দেখা যায় এক লগে 5-7 জন রোগী চলে আসে, তখন আমরা ইনডোর থেকে ডাক্তার নামাই ইমার্জেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য। এইভাবে যদি সদিচ্ছা থাকলে আল্লাহ তাআলা পূরণ করেন, আর সদিচ্ছা না থাকলে এখানে ব্যত্যয় ঘটবেই। তো আমরা এমনভাবে রাখি, ধরেন আমার হাসপাতালে ঈদের মধ্যে তো রুগী কমে যাবে, ধরেন সে 20টা রুগী থাকবে, 20 জন, তা আমরা আরও 20 জন যদি রুগী ভর্তি হয় ঈদের দিন, অ্যাক্সিডেন্টাল রুগী আসতে পারে। ঈদের দিন আনন্দের মধ্যেই কিন্তু অঘটনগুলো ঘটে। বাচ্চার নাক দিয়ে বোতাম দিয়েছে, মার্বেল খেয়ে ফেলছে, অথবা কাছে কেটে গেছে, মা খাট থেকে পড়ে গেছে, অথবা একটা মায়ের ভমিটিং শুরু হয়েছে, বা একটা মায়ের ব্লিডিং শুরু হয়েছে, একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে। এরকম নানাহ ঘটনার রোগী তো আসে, নানাহ ইয়ে নিয়ে সিমটম নিয়ে রোগীগুলো আসে। এগুলা সাপোর্ট করার জন্য, আর তার মধ্যে ঈদের দিন রুগী নাও আসতে পারে, আবার আসতেও পারে। তো সেই সেটআপটা আমরা দিয়ে রাখি যে কোনোভাবেই যেন আমাদের কমতি না হয়। তবে কোনো কোনো সময় তো টাইট হয়, সার্ভিসটা একটু খারাপ হয়ে যায়, যেমন একসাথে রুগী আসলে। সেই জায়গায় আমি বলবো যে যে সমালোচনাগুলো আমাদের আছে সরকারি বেসরকারি পর্যায়ে, সরকারের ব্যবস্থা অবশ্যই সরকার চিন্তা করবেন, এবং সকল ডিপার্টমেন্টের রোগী থাকে। যেমন পঙ্গু হাসপাতালে যদি দেখেন হাজার শত শত আসতেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট, রিক্সা অ্যাক্সিডেন্ট, এরকম আসতেছে, তাহলে ওখানে তাদের সেটআপটা বেশি লাগবে। আমাদেরও কিন্তু তাই, আমরাও যে আমাদের এখানে যে অ্যাক্সিডেন্টাল রোগী আসবে না তা না, কিন্তু আবার নাও আসতে পারে। তবে সেটআপ রাখতে হবে, মানুষ যেন কোনোভাবে বঞ্চিত না হয়, জীবন রক্ষায় যেন আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আরও একটু জানতে চাই যে আপনাদের যে টেস্টগুলো, সেই আপনারা যে বলছিলেন যে গরিবের জন্য আপনারা একটা বিশেষ ব্যবস্থা রেখেছেন, টেস্টের ক্ষেত্রেও কি সেম কিনা? আমার এখানে আমি বলি যে আমাদের নর্মাল ডেলিভারি গরিবের জন্য কম চার্জ। ধরেন একজন সাধারণ রোগীর জন্য যদি 30,000 টাকা থাকে, একটা গরিব রোগীর জন্য 15,000 টাকা। এটা ওই যে যাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, আমিও সাইন করেছি, বিভিন্ন গার্মেন্টস কর্মীদের জন্য, বিশেষ করে গার্মেন্টস কর্মী, অন্যান্য মহল্লায় সমিতিগুলো আছে না, তাদের মাধ্যমে আমরা কিছু প্রান্তিক লেভেলের রুগী পাই। এদের জন্য অপেক্ষাকৃত কম, মানে অর্ধেক বলতে গেলে। আচ্ছা, পাশাপাশি টেস্টও অর্ধেক। আর আপনার তো ডাক্তার ভিজিটটা তো অর্ধেক কেন, 20%, 20-30%। যেমন যাদের ভিজিট 700-800 টাকা, ওদের ভিজিট হলো 200 টাকা। যাদের যে সমস্ত ডাক্তারদের ভিজিট 1000-1200 টাকা, তাদের ভিজিট হলো 300 টাকা। আর যে আমরা তো নর্মাল ইমার্জেন্সিতে, ধরেন ইমার্জেন্সি বা ওপিডিতে এমবিবিএস ডাক্তারদের ভিজিট 200 টাকা নেই, সেখানে 50 টাকা। তার মানে গরিব দুঃখী আমাদের একটা অংশ আছে, কিন্তু এই বেশিরভাগটাই তো, অর্ধেকের বেশি তো গরিব। এই গরিব মানুষের জন্য আমরা অপেক্ষাকৃত কম, মানে অনেক কম নিয়ে থাকি। সেই কমটা যদি উপলব্ধি করেন যে আমি মহান কাজ করতেছি, আর যদি উপলব্ধি না করেন তাহলে আমি মানে ভালো কাজ করছি না। সংস্কার প্রসঙ্গে বিরতির আগে যেটি বলছিলেন যে এই খাতে আসলে অনেক সংস্কার প্রয়োজন, এবং সেই লক্ষ্যে সরকার কাজও করছে। কি রকম ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? সংস্কার আমি মনে করি হাজার হাজার সংস্কার দরকার, এগুলো তো বলে শেষ করা যাবে না। তবে আমি মনে করি যে গ্রাম থেকে যদি আসেন শহর পর্যন্ত, আমরা আমাদের অনেক চিকিৎসা এখনও রাজধানী কেন্দ্রিক। আমরা এখন সরকার মনোনিবেশ করছে এবং রাজধানী কেন্দ্রিক, এক্ষেত্রে একটু জানতে চাই, এইখানে দায়ভার কি কোনোভাবে ডাক্তারদেরও কিনা, কিছুটা সবাইকে আসলে রাজধানীতেই কর্মস্থল হিসেবে পছন্দ করতে চান কিনা, মফস্বলের দিকে যেতে চান এরকম? এটা হলো লিডারশিপ। ডাক্তার তো পরে, আপনি কিভাবে আপনার দেশটাকে সাজাবেন, কিভাবে আপনার প্রতিষ্ঠানটাকে সাজাবেন, তার উপরে নির্ভর করবে। সরকার ইতিমধ্যে সংস্কার নিয়ে চিন্তা করছে, আন্তর্জাতিকভাবে ওনারা বিভিন্ন উন্নত দেশগুলো দেখবেন, আমার বিশ্বাস আমরাও দেখতেছি।
কিভাবে এই চিকিৎসা বিজ্ঞানকে আমরা এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমরা শাসন ব্যবস্থা কায়েম করব, কিভাবে আমরা সরকার চালাবো, কে সরকারে আসবে, কোন ধরনের মানুষ রাজনীতি করবে, বহুগুলা কথা আছে। সেরকমভাবে আমাদের প্রান্তিক লেভেলের যে একেবারে গ্রামে, একেবারে কি বলে প্রান্তিক গ্রামে থাকে, যেখানে এখনও বলা যায় যে পাকা রাস্তা হয় নাই, সেখানে যে একটা মা আছে, একটা বাবা আছে, একটা গরিব মানুষ আছে বা একটা কমিউনিটি আছে, তাদেরকে কিভাবে চিকিৎসা আমরা দিব, সেখান থেকে চিন্তা করে রাজধানী পর্যন্ত যদি চিন্তা করেন, অনেকগুলো সিস্টেম যদি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমাদের যে অপ্রাপ্তির জায়গাটা, বেদনার জায়গাটায় বেদনার জায়গা লাঘব হবে। কীরকম ধরেন কিছু কিছু অংশ, ধরেন স্বাভাবিক যে আমাদের সিজনাল রোগগুলো হয়, এগুলো কিন্তু প্রান্তিক লেভেলেই চিকিৎসা দেওয়া যায়, এটা উপজেলা পর্যন্ত আসাও লাগবে না। আবার যারা উপজেলাতে একটা লেভেল পর্যন্ত ধরেন নর্মাল ডেলিভারি, সিজার, যে কোনো অপারেশন আমরা কিন্তু উপজেলাতে ব্যবস্থা আছে, কিন্তু দেখা গেছে যে অপারেশন থিয়েটার বিকল হয়ে রয়েছে, ওটি লাইট কাজ করতেছে না, বা অন্যান্য যন্ত্রপাতি অ্যানাস্থেসিয়া মেশিন কাজ করছে না, এগুলাকে সচল করতে হবে। আবার দেখা যাবে যে সার্জন আছে, যেমন গাইনিক সার্জন আছে বা জেনারেল সার্জন আছে, কিন্তু অ্যানাস্থেটিক নাই। এই যে এগুলা মানে একা তো সব কাজ করতে পারবেন না। ধরেন আমি ব্যক্তি, আমি কি আলোক চালাইতে পারবো? আমার সাথে আরও 1300 লোক কাজ করে, 1300 লোক মিলে আমরা একটা আলোক চালাই, তাহলে একটা ওটিতেই কিন্তু 10-20 রকমের লোকজন লাগে। এক হলে অ্যানাস্থেটিক লাগবে, সার্জন লাগবে, তারপরে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট লাগবে, তারপরে নার্স লাগবে, ওটি বয় লাগবে, ওটি অপারেটর লাগবে, অনেকগুলো ব্যাপার কিন্তু আছে। সব ডিসিপ্লিনের মানুষ যদি এক করা যায়, একটা ইয়ের মধ্যে, রোস্টারের মধ্যে আনা যায়, তাহলেই কিন্তু ওটিটা অ্যাক্টিভ হবে, তখন আপনি অপারেশন করতে পারবেন। এই 2025 সালে এসেও কেন রাজধানীর বাইরে উন্নত চিকিৎসার কথা ভাবা যাচ্ছে না? মানে উন্নত চিকিৎসার জন্য সবাই কেন রাজধানী কেন্দ্রিক আসতে চায়, কেন উন্নত চিকিৎসাকে আমরা রাজধানীর বাইরে নিতে পারছি না? আমি সাধারণ একজন স্বাস্থ্যকর্মী, এত বড় কথা বলা ঠিক হবে না, তবু আমি একটু ইশারায় বলার চেষ্টা করি যে আমাদের 54 বছর তো আমরা অনেক কি বলবো যে বৃথা সময় কাটিয়েছি। আমি এটুকু বলবো যে আমরা যে স্বাধীনতার যে প্রত্যয় ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমরা যে 30 লক্ষ মানুষ রক্ত দিলাম, 2 লক্ষ মানুষ 2 লক্ষ মা বোন ইজ্জত দিল, সেটার উপলব্ধির থেকে রাষ্ট্রশাসিত হয় নাই। রাষ্ট্রশাসিত যখন আমরা স্বাধীনতার প্রত্যয় নিয়ে হবে, সেই জায়গায় আমরা সব কিছু কারেকশন হয়ে যাবে। 10 বছর টাইম লাগতে পারে। আপনার সাথে আমরাও আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এটি নিউজকে ধন্যবাদ, কর্তৃপক্ষকে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম উৎসবের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, তার সঙ্গে। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।